দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। অর্থ বছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বছর শেষে সার্বিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন না হবার শঙ্কা। দেশের বাজারে বড় অস্থিরতা, স্বর্ণের দামে এক সপ্তাহে দর সমন্বয় হয়েছে অন্তত 6 বার, বিক্রিতে ভাটা। আপাতত বন্ধ হচ্ছে না টেক্সটাইল ও জুট মিল। সরকারের ইতিবাচক আশ্বাসে এমন সিদ্ধান্ত বিটিএমএ আর বিজেএম এর। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি 4.5% হলেও অর্থ বছর শেষে লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এমনকি প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শিল্প খাতের চলকগুলোর মন্দাদশার কারণেই এমন সন্দেহ বিশ্লেষকদের। তাদের মতে অর্থ বছর শেষে জিডিপিতে আশানুরূপ প্রবৃদ্ধি না হলে প্রভাব ফেলবে কর্মসংস্থান সহ দেশের সামগ্রিক অর্থনীতিতে। রায়হান শোভনের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি রপ্তানি, বিনিয়োগ, রাজস্ব, মূল্যস্ফীতি কিংবা জিডিপি প্রবৃদ্ধি এমন কয়েকটি সূচকের মাধ্যমে নির্ধারিত হয় কোনো দেশের অর্থনৈতিক পরিস্থিতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.5%। আগের অর্থ বছর একই সময়ে যেখানে এই প্রবৃদ্ধি ছিল 2.58%, সে হিসেবে বছরের ব্যবধানে দ্বিগুণ হারে বেড়েছে প্রবৃদ্ধি। আমাদের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে অনেক কম, কাজেই স্বাভাবিকভাবেই আমাদের অর্থনীতি যে গতি ধারা পাওয়ার কথা ছিল সেটা পাওয়া সম্ভব হয়নি। খুব খারাপ পারফরমেন্স আপনি বলতে পারেন না, কারণ এই অবস্থায় ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট নাই, পলিটিক্যাল এনভায়রনমেন্ট নাই, আপনি ডোমেস্টিক ইনভেস্টার, ফরেন ইনভেস্টার কেউ এগিয়ে আসছে না। সেই জায়গায় গ্রোথ রেট একটু কম হবেই, এটা স্বাভাবিক। বিবিএস এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশের কৃষি খাতে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 2.30%। আগের অর্থ বছর এ হার ছিল ঋণাত্মক 0.60%। সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 3.67%। গেল অর্থ বছর যা ছিল 2.96%। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে দেশের শিল্প খাতে। এই সময়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 7%, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। শিল্প খাতে তেমন কোনো বিনিয়োগ হয়নি, বা শিল্প খাতে আপনি বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যদি দেখেন, সেই প্রবৃদ্ধির হারও কিন্তু খুব কম। এই সব কিছু মিলিয়ে এই যে প্রবৃদ্ধিটা আসলো কোথা থেকে, এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠতে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস, চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6%। আর সরকার অর্থ বছরের শুরুতে বাজেটে জিডিপির লক্ষ্য নির্ধারণ করেছিল 5.5%, যদিও পরে তা সংশোধন করে নামিয়ে আনা হয়েছে 5%। এই নির্বাচন পরবর্তী সময়ে যে নির্বাচিত যে সরকার আসবেন তাদের তো গুছিয়ে নিতে তো সময় দরকার হবে। এই সময় যে অর্থনৈতিক কর্মকাণ্ড খুব যে গতিশীলতা পাবে তা কিন্তু নয়। প্রবৃদ্ধি আমাদের 5%-এর নিচেই রয়ে যাবে। মনে হচ্ছে না যে ওই 4.5 ধরতে পারবে, এটা 4%-এর নিচে থেকে যাবে। আর আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার তো উনি এসব ব্যাপারে কোনো মুখই খুলতেছে না, উনি কোনো রকমের দায় সারা গাছের কাজকর্ম করে চালা যাচ্ছে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 3.69%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গত এক সপ্তাহে অন্তত 6 বার বড় উত্থান পতন ঘটেছে স্বর্ণের দামে। এ সময় দেশের ইতিহাসে সর্বোচ্চ 2,86,000 টাকা ছাড়ায় প্রতি ভরি। যদিও বাড়া কমার মধ্য দিয়ে সবশেষ রোববার স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,59,000 টাকা। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এই দাম বলছে বাজুস। উচ্চ মূল্যের কারণে প্রায় ক্রেতা শূন্য স্বর্ণের দোকানগুলো। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। গয়নার দোকানে উজ্জ্বল আলোর ঝলকানি থাকলেও ক্রেতাদের মনে স্বস্তি নেই। নিম্নবিত্ত মধ্যবিত্তের বিয়ের স্বপ্ন হোক কিংবা নিরাপদ বিনিয়োগ, সবখানেই এখন বড় বাধা স্বর্ণের আকাশচুম্বী দাম। তাই তো স্বর্ণের দোকান এখন প্রায় ক্রেতা শূন্য। একদম ক্রেতা শূন্য। আমাদের দেখতে পাচ্ছেন যে দোকান সম্পূর্ণ সকাল থেকে এখনো বনি করতে পারি নাই। উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা আছেন ওনারা প্রয়োজনে আসে, অপ্রয়োজনে এখন আর সোনার দোকানে কাস্টমার আসে না। চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দরে চলছিল অস্থিরতা। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোকে কেন্দ্র করে ডলারের মানের পতন হয় আশঙ্কাজনক হারে। এর সাথে ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়ায় $5,500। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দামে চলছে চরম নাটকীয়তা।
সকালে দাম কমে তো বেড়ে যায় রাতেই। এভাবে গত এক সপ্তাহে মোট 6 বার দামে উত্থান পতন ঘটেছে। এর মধ্যে 4 বার দাম বেড়েছে, কমেছে মাত্র 2 বার। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বলছে, বিশ্ববাজার বিশেষ করে দুবাই, সিঙ্গাপুর ও ভারতের সাথে দাম সমন্বয় করতেই ঘন ঘন এই পরিবর্তন। এর মধ্যে গত বৃহস্পতিবার দাম উঠে যায় প্রতি ভরি 2,86,000 টাকায়, যা ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত এই ধাতুটির সর্বোচ্চ দর। ডলারের উপরে ভিত্তি করে, দুবাইয়ের দিরহামের উপরে ভিত্তি করে, ইন্ডিয়ান রুপি, সিঙ্গাপুরি ডলার, এই সমস্ত কিছু সবকিছুর সাথে মিল রেখে আমাদের এখানে বুলিয়ান মার্কেটটা নির্ধারণ করে সেই তেজাবি সোনা বা পিওর গোল্ডের। ওইটার উপরে ভিত্তি করে আমাদের জুয়েলারি ব্যবসায়ীরা সেই গোল্ডের বা জুয়েলারির দামটা নির্ধারণ করে। রোববারের দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 2,59,000 টাকার উপরে। 21 ক্যারেটের দাম প্রায় 2,48,000 আর সনাতনী 1,74,000 টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে আরো যুক্ত হবে 5% শুল্ক। কাস্টমার তো বিভ্রান্তিতে আছে যে এই বাড়ছে, এই কমছে, কখন কি হয়। এর মাঝেই তো সবাই হুলুস্থুলুস ভাবে কিনতে আসছিল। আবার একটু বাড়ি খাওয়াতে মানুষের কাস্টমারের মনে ভীতি যে আবার আরো কমে কিনা। এই যে একটা আপ ডাউনে অবশ্যই প্রভাব পড়ে। স্বর্ণের দরের এই অস্বাভাবিকতা বছর জুড়েই অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন মার্কিন বিনিয়োগ ব্যাংক ইউবিএস। সংস্থাটির মতে আউন্স প্রতি স্বর্ণের দাম $6,200 ছাড়িয়ে যেতে পারে। তেমনটি হলে দেশের বাজারেও বাড়বে স্বর্ণের দাম। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। মিল বন্ধের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে বিটিএমএ ও বিজিএমএ। 1 ফেব্রুয়ারি থেকে সব মিল বন্ধের ঘোষণা দেয়া হলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেয়ে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি ও আলোচনার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তীতে সময়োপযোগী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। তৈরি পোশাকের মূল উপাদান সুতার 70% যোগানদাতা দেশের বস্ত্র কারখানাগুলো, বাকিটা আসে ভারত সহ কয়েকটি দেশ থেকে। তথ্য বলছে গেল 22 মাসে 10 থেকে 30 কাউন্টের 137% সুতা আমদানি করেছে পোশাক শিল্প মালিকরা বনসুবিধায় ভারত থেকে। ফলে স্পিনিং মিলগুলোর 12,000 কোটি টাকার সুতা অবিকৃত রয়ে গেছে। সম্প্রতি স্থানীয় স্পিনিং মিল রক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই প্রস্তাব বাস্তবায়ন চেয়ে দিন 10 আগে সংবাদ সম্মেলন করে বিটিএমএ। অন্যথায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব মিল বন্ধের হুঁশিয়ারি দেয় সংগঠনটির নেতারা। তবে সরকারের ইতিবাচক আশ্বাসে আপাতত মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি। সরকার আমাদের নিয়ে আলোচনা করে এবং আমাদেরকে একটা পজিটিভ আস্থা দিয়েছে। ওনারা মিটিং দিয়েছে 3 তারিখ। তো 3 তারিখ পর্যন্ত আমাদের যেই অবরোধটা ছিল সেটা আমরা পোস্টপোন করে আপাতত স্থগিত ঘোষণা করেছি। এদিকে কাঁচা পাটের তীব্র সংকটে পড়েছে পাটকল মালিকরাও। তাদের হিসেবে বর্তমানে দেশের 130টির মতো পাটকলে কাঁচা পাটের চাহিদা বছরে 55 থেকে 60 লাখ বেল, যার সরবরাহ কমায় অর্ধেক মিল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। উদ্যোক্তাদের দাবি কিছু মধ্যস্বত্বভোগী মজুত করে পাটের কৃত্রিম সংকট তৈরি করেছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি হস্তক্ষেপ চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি লেখে বিজিএমএ। অন্যথায় 1 ফেব্রুয়ারি থেকে সব পাটকল বন্ধের হুঁশিয়ারি দেয় তারাও। তবে জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করেছে সংগঠনটি। পাট যদি না পাই তাহলে আমরা কি করে প্রোডাক্ট তৈরি করবো? এই জন্য গভর্নমেন্টের কাছে বলছি যে আমরা পাট বিবাদ হবে। ইতিমধ্যে সরকার নলেজে নিয়েছেন, নিয়ে তারা বলছে যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করব। এই আশ্বাসের ফলে আমরা আবার এটা মুলতবি রাখছি। বিটিএমএ ও বিজিএমএর নেতারা আশা করেন সরকার ন্যায্যতা, বাস্তবতা ও দ্রুততার ভিত্তিতে বিদ্যমান সমস্যাসমূহ সমাধান করবে। এতে রপ্তানি শিল্পে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনি কিন্তু অনেক ডিসিশন নিতে পারবেন। যদি আপনি আমাকে অবিশ্বাস করেন, ডিসিশন নিতে ভুল করবেন। আমি বিশ্বাস করি সরকার এই মুহূর্তে সেটা অনুধাবন করেছে এবং তারা সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। কাঁচা পাট যেন রপ্তানি না করে, তাহলে আমরা পাটটা বাজারে, মার্কেটে যাতে পাটটা আসে, বাজারে পাটটা আসলে আমরা ক্রয় করতে পারবো, মিল চালু থাকতে পারবে, কর্মসংস্থান চলবে। পরিস্থিতি ও আলোচনার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে সময়োপযোগী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় সংগঠন দুইটির পক্ষ থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।
নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক সংগঠনগুলো। রোববার ছিল তাদের ডাকা ৮ ঘন্টার কর্মবিরতির দ্বিতীয় দিন। ফলে সকাল ৮টা থেকে বন্ধ ছিল বন্দরের সব অপারেশনাল কার্যক্রম, যা চলে বিকাল 4টা পর্যন্ত। ধর্মঘটের কারণে জোরদার করা হয়েছে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা। নাজমুল সাদেকের রিপোর্ট। নির্বাচনের আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা চুক্তি করতে যাচ্ছে। আর এই খবরেই আবারও উত্তপ্ত চট্টগ্রাম বন্দর। চুক্তি প্রক্রিয়া প্রতিহত করার ঘোষণা দিয়ে ৮ ঘন্টার ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দরের ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘটের শুরুর দিন শনিবার সকাল ৮টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্ধ থাকে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম। ধর্মঘটের দ্বিতীয় দিনেও সকাল থেকেই বন্ধ হয়ে যায় বন্দরের সব কাজ। বন্দর বিদেশিদের হাতে গেলে হুমকিতে পড়বে জাতীয় নিরাপত্তা। কর্মহীন হয়ে যাবে বন্দরের শ্রমিকরা, আশঙ্কা আন্দোলনকারীদের। এটা আমাদের প্রাণের দাবি। চট্টগ্রাম বন্দর কর্মচারীদের আয়ের মেইন উৎস খাত হচ্ছে এই এনসিটি। এটা চলে গেলে বন্দর কর্মচারীরা সবাই পথে বসবে। আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতবহক লাভজনক এই প্রতিষ্ঠান আমরা কেন দিব? ধর্মঘটের সময় বন্ধ থাকে মূল ফটক দিয়ে পণ্য ও কন্টেইনারবাহী ট্রেইলার, ট্রাক, লরি চলাচল। ফলে ভোগান্তিতে পড়ে পণ্যবাহী গাড়ির চালক, শ্রমিক ও আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। এই টিপটা না মারলে আমাদের ইনকাম হবে না। এটা গাড়িটা ঢুকলে, আনলোড করলে হয়তো আমরা কিছুটা ইনকাম পাবো, লাভবান হবো, কিন্তু গাড়িটা না ঢুকার কারণে আমাদের লস হচ্ছে, আমরা কষ্ট পাইতেছি। গাড়ি নিয়ে বসে আছি, গাড়ি ঢুকতে পারতেছে না, সারাদিন থেকে বসে থাকতে হচ্ছে। আমাদের তো একটা ইনকামের জন্য তো আমরা আসছি, আমাদের ওটা তো বন্ধ হয়ে গেছে বন্দরের কারণে। সকালে ডিউটিতে আসার পরে যখন অ্যাটেন্ড করলাম ওইখানে বলতেছে গাড়ি ঢুকবে না। বন্দরের কিছু স্টাফ আসছে, গাড়ি ঢুকতে নিষেধ করছে, ওই স্টপে আছে আমরা। 2020-21 অর্থ বছর থেকে এনসিটি লাভে রয়েছে, বাড়ছে আয়ও। গত 2024-25 অর্থ বছরেও এনসিটি থেকে বন্দরের আয় 1700 কোটি টাকা। আমরা জাতির কাছে একটি মেসেজ দিতে চাই যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো বিধ্বংসী কার্যক্রম বন্ধ করার জন্য দেশের যদি কিছু ক্ষতিও হয়ে থাকে তাহলে এটাকে মেনেই আমি মনে করি সরকার আমাদের দাবির প্রতি সম্মান জানানো উচিত। বিকালের মধ্যে যদি সরকার বা কর্তৃপক্ষ আলোচনা করে যদি সমাধানের দিকে যে না যায় বা এই এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে সরে না আসে, পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। চলমান ধর্মঘট প্রসঙ্গে কথা বলতে রাজি হয়নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বন্দর টার্মিনাল নিয়ে কোনো কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে কেউ অংশ নিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 39 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5193-তে। বেচাকেনা হয়েছে 626 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 168টির, কমেছে 162টির, আর অপরিবর্তিত আছে 62টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 13.9% বেশি। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে মিক্স পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট গেইন হয়েছে ব্যাংক সেক্টরে, ফলোড বাই এনবিএফআই অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ব্যাংক, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স। আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো ডমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইরানের বদলে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেলের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। এরপরই ভারত নিয়ে এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে দাম কমে যাওয়ায় রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে ওঠে দেশটি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে ভারত। এমনকি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে দেশটির ওপর উচ্চ শুল্কও আরোপ করেন ট্রাম্প। এবার ভারতের জন্য বিকল্প তেলের সন্ধান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইরান নয়, এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলেও জানান তিনি। তবে ট্রাম্পের এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত।
গত ৩রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ আটক করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। গত বছরের মার্চে ভেনেজুয়েলা থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে 18টি ট্যাঙ্কার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে, যা 2024 সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। তথ্য বলছে, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় 2,75,000 ব্যারেল অপরিশোধিত তেল যাবে, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ। মাদুরোকে আটকের আগে ভেনেজুয়েলা থেকে প্রতিদিন 4 লাখ ব্যারেল অপরিশোধিত তেল যেত চীনে, কিন্তু গত জানুয়ারিতে এ সংখ্যা একেবারেই শূন্যে নেমে আসে। এর আগে গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার নেতার সঙ্গে এটি মোদির প্রথম ফোনালাপ ছিল। সে সময় তারা দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।